আমেরিকায় গিয়ে যদি আপনার কখনো নিউ ইয়র্কে যাওয়ার সৌভাগ্য না হয়, তাহলে বলতেই হবে যে আপনার আমেরিকা ভ্রমণ অসম্পূর্ণ রয়ে গিয়েছে। পৃথিবীর খুব কম শহরই নিউ ইয়র্কের মতো এতটা বৈচিত্র্যময়। নিউ ইয়র্ক সম্পর্কে বলা হয়, এই শহরটি কখনো ঘুমায় না। শহরের মানুষদের জন্য মার্কিন সরকারের পক্ষ থেকে যেসব যানবাহন দেওয়া হয়েছে, সেগুলো শহরের বিখ্যাত চওড়া রাস্তাগুলোতে 24 ঘন্টাই চলতে থাকে। নিউ ইয়র্ক শহরে যত বেশি সংস্কৃতির মানুষের দেখা পাওয়া যায়, পৃথিবীর কোথাও এমনটা পাওয়া যায় না। পুরো বিশ্বজুড়ে বিখ্যাত ও জনপ্রিয় অসংখ্য কর্পোরেট কোম্পানির সদর দপ্তর এই শহরে অবস্থিত। আকাশছোঁয়া অসংখ্য ভবন ও উচ্চমাত্রার প্রযুক্তির যান্ত্রিকতার মধ্যেও এখানকার মানুষ অনেক বেশি সৃজনশীল। সেই সাথে ইতিহাসের অনেক বিখ্যাত ঘটনার সাক্ষী এই শহর। ইউরোপ আমেরিকার অনেক দেশের মানুষ অভিবাসী হিসেবে উন্নত জীবিকা, স্বাধীনতা ও অর্থনৈতিক সমৃদ্ধির আশায় শহরটিতে পাড়ি জমানো শুরু করেন। ১৭৯০ সালে শহরটিতে অধিবাসীর সংখ্যা ছিল মোট ৪৯,০০০। সেখানে ১৮৭০ সালে মোট অধিবাসীর সংখ্যা দাঁড়ায় ১৪,৭৮,০০০-এ। জনসংখ্যার এই অস্বাভাবিক বৃদ্ধির পেছনে প্রধান কারণ বিভিন্ন দেশ থেকে অভিবাসীদের আগমন। একসময় এই অভিবাসীরাই আমেরিকার নাগরিক হয়ে যান এবং নিউ ইয়র্ক মূলত বিখ্যাত হয়ে ওঠে তাদের দ্বারাই। এখনও নিউ ইয়র্কে যারা বসবাস করেন, তাদের বেশিরভাগেরই পূর্বপুরুষ বাইরের দেশ থেকে এসেছিলেন। নিউ ইয়র্কের অনেক অধিবাসীর মতোই বোর্লিং পরিবার জার্মানি থেকে পাড়ি জমায় শহরটি। বোর্লিং পরিবারের বড় ছেলে জোনাথন আগাস্টান বোর্লিং একসময় নিজেকে নিউ ইয়র্কের স্বনামধন্য ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করেন। আমেরিকার বিভিন্ন প্রদেশে চমৎকার সব সেতু ও স্থাপত্য নির্মাণের মাধ্যমে তিনি প্রতিভার পরিচয় দেন। এরই মধ্যে আবার শুরু হয় আমেরিকার গৃহযুদ্ধ। সে সময় জোনাথন ভেবেছিলেন নিউ ইয়র্কের ব্রুকলিন ও ম্যানহাটন এলাকা দুটো যুক্ত করতে হবে। কিন্তু স্রোতস্বিনী ইস্ট নদীর উপর টেকসই সেতু নির্মাণ মোটেও সহজ কাজ ছিল না। আবার শুধুমাত্র ফেরি পারাপারের মাধ্যমে সাধারণ মানুষ যে দুর্ভোগের শিকার হচ্ছিল, এটি তার পক্ষে মেনে নেওয়া কষ্টকর ছিল। জোনাথন বোর্লিং এই পরিকল্পনা নিয়ে তৎকালীন আমেরিকার জন্য ইঞ্জিনিয়ারদের সাথে আলোচনা করেন, কিন্তু প্রায় সবাই এই পরিকল্পনা বাতিল করে দিতে বলে। তাদের ধারণা ছিল বোর্লিং সেতুর যে অভূতপূর্ব মডেল হাজির করেছিলেন, সেটি বাস্তবায়নের সম্ভাবনা শূন্য। বলে রাখা ভালো, জোনাথন বোর্লিং ইস্ট নদীর উপর যে ব্রিজ নির্মাণের মডেল তৈরি করেছিলেন, সেই মডেল অনুযায়ী এর আগে পৃথিবীতে কোনো ব্রিজ নির্মাণ করা হয়নি। ১৮৭০ সালের দিকে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয়। ইঞ্জিনিয়ার বোর্লিং যে সেতু নির্মাণের চেষ্টা চালাচ্ছিলেন, সেটি ছিল সাসপেনশন ব্রিজ। পুরো সেতু ধরে রাখার জন্য দুটো বড় আকৃতির পিলার নির্মাণের কাজ ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি পিলারগুলো সঠিকভাবে নদীর বুকে গেঁথে দেয়া না হতো এবং পাশাপাশি শত শত টন ভার বইবার ক্ষমতা না থাকতো, তাহলে সেগুলো নদীতে ভেঙে পড়ার আশঙ্কা ছিল। এছাড়া নদীতে নেমে পিলারগুলোর ভিত্তি স্থাপনের জন্য যথাযথ খনন কাজ পরিচালনা করাও অনেক কঠিন ছিল, কারণ পানির নিচে প্রচুর চাপ সহ্য করে কাজ করতে হয় এবং যারা পানির নিচে কাজ করেন তাদের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। জোনাথন বোর্লিং সেতু নির্মাণের জন্য যে পুরো ধাতুর তার দরকার হয়, সেগুলো তৈরির ক্ষেত্রে তামা ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সাধারণত তখনকার সময় সেতু নির্মাণ করতে লোহা ব্যবহার করা হতো এবং ইঞ্জিনিয়ার বোর্লিং এর ভয় ছিল যদি ব্রুকলিন সেতু নির্মাণে লোহা ব্যবহার করা হয়, তাহলে মরিচার কারণে একসময় সেতুটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে। দুর্ভাগ্যজনকভাবে জোনাথন বোর্লিং তার পরিকল্পিত সেতু উদ্বোধনের আগেই মারা যান। ব্রিজের প্রধান দুটি পিলারের জায়গা নির্বাচনের জন্য যখন ইস্ট নদীর তীরে কাজ করছিলেন বোর্লিং, তখন দুর্ঘটনাবশত একটি ফেরি এসে তাকে আঘাত করে এবং তিনি পায়ে প্রচণ্ড আঘাত পান। আঘাতের পরিপ্রেক্ষিতে তাকে চিকিৎসা দেওয়ার জন্য তড়িঘড়ি শুরু হলে তিনি তা প্রত্যাখ্যান করেন এবং ওয়াটার থেরাপি নেওয়ার প্রস্তাব দেন। এই চিকিৎসা পদ্ধতিতে ক্ষতস্থানে ক্রমাগত পরিষ্কার ও ঠান্ডা পানি ঢালা হয়। জোনাথন বোর্লিং এই পদ্ধতিতে আর সুস্থ হননি। ৩ সপ্তাহ পর মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার ছেলে, যিনি নিজেও ছিলেন একজন ইঞ্জিনিয়ার, তার নাম ছিল ওয়াশিংটন আগাস্টান বোর্লিং, ব্রুকলিন ব্রিজ নির্মাণের প্রধান ইঞ্জিনিয়ারের দায়িত্ব গ্রহণ করেন। ব্রিজ নির্মাণ শেষ হওয়ার আগেই তিনিও পঙ্গুত্ব বরণ করেন। বাবার মৃত্যুর পর ছেলে ওয়াশিংটন বোর্লিং সেতু নির্মাণ শ্রমিকদের প্রতিটি কাজ সূক্ষ্মভাবে তদারকি করতেন। এজন্য তাকে প্রায়ই টিউবের মাধ্যমে পানির নিচে যেতে হতো। মূলত পানির নিচে কাজ করার জন্যই তার শরীরের এক পাশ অবশ হয়ে গিয়েছিল এবং তিনি পঙ্গুত্ব বরণ করেন। অবশ্য সেতু নির্মাণ কাজ শেষ করার জন্য তার স্ত্রী তাকে সহায়তা করেন। এমিলি ওয়ারেন বোর্লিং তার স্বামীর পঙ্গুত্ব বরণের পর নিজে সেতুর সাথে জড়িত বিষয়গুলো বোঝার জন্য ব্যাপক পড়াশোনা শুরু করেন। এরপর অল্প সময়ের মধ্যেই সেতুটির অবশিষ্ট নির্মাণ কাজ সমাপ্তির প্রচেষ্টা চালিয়ে যান। অবশেষে ১৮৮৩ সালে প্রায় ১৪ বছর নির্মাণ কাজ চালানোর পর সেতুটি সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। শুরুতে অনেক মানুষের ভয় ছিল হয়তো সেতুটি দুর্বল এবং খুব বেশি ভর দিলে হয়তো একসময় এটি ভেঙে পড়বে। সেতুর সক্ষমতা প্রমাণের জন্য প্রায় ২০টি হাতিকে একসাথে সেতুটির উপর ওঠানো হয়। তারপর দেখা যায় সেতুটির
অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তখন সাধারণ মানুষের ধারণা পরিবর্তন হয়। বর্তমানে প্রতিদিন প্রায় 1,00,000 গাড়ি, 30,000 সাইকেল এই সেতুর উপর দিয়ে যাতায়াত করে। প্রতিদিন প্রায় 10,000 পথচারী এই সেতু ব্যবহার করেন। শুরুতেই বলা হয়েছে, নিউ ইয়র্ক ভ্রমণে যান তারা একবার হলেও বৃষ্টি দেখতে আসেন। সেতুর নির্মাণ কাজে ইঞ্জিনিয়ার ওয়াশিংটন বোর্লিং এর স্ত্রী এমিলি ওয়ারেন বোর্লিং এর সংযুক্তি নির্মাণকে অনন্য মাত্রা দান করেছে। সেই সময় পুরো সেতু নির্মাণে খরচ হয়েছিল $1,55,00,000। আজকের দিনের হিসাবে সেটি দাঁড়াতো প্রায় $41,66,00,000-এ।